রাশিয়া কর্তৃক ইউক্রেনে আক্রমণের পর একটি 1000 কোটি টাকার প্রশ্ন সামনে চলে এসেছে। তা হচ্ছে বৃহৎ শক্তির পাশে ক্ষুদ্রতম বা নিম্ন শক্তির দেশগুলোর এখন ভরসা কি বা গ্যারান্টি কি, তাদের প্রতিরক্ষা সিস্টেমটি কেমন হতে পারে। বন্ধুরা, এই প্রেক্ষাপট টেনে অনেকে ভারত এবং বাংলাদেশের উদাহরণ টানছেন, বিশেষ করে আমাদের যারা ডিফেন্স লাভার রয়েছেন। বন্ধুরা, আমি সেই আলোকে একটু আলোচনা করার চেষ্টা করব ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটটি আপনাদের সামনে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে বাংলাদেশকে কি ভারত এইভাবে দখল করতে সক্ষম কিনা। ভিডিওর একেবারে শেষ প্রান্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধের রেফারেন্স ভিত্তিক বিশ্লেষণের পর এই সিদ্ধান্তটি আপনারা জানতে পারবেন, বা আমার ব্যক্তিগত মতামত আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের মতামত কি হয় অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন। বন্ধুরা, তাহলে চলুন, ধৈর্য নিয়ে থাকবেন আশা করি শেষ পর্যন্ত। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলতে চাই। বন্ধুরা, দ্য ওয়ার্ল্ড রিভিউ নামে আমরা দুর্দান্ত একটি পেজ ক্রিয়েট করেছি। আমাদের এই ফেসবুক পেজে ইউনিক কিছু ভিডিও আমরা আপলোড করব, যেগুলো আমরা অন্য কোথাও দিব না। বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে মুসলিম বিশ্বের সামরিক সক্ষমতা, বিশেষ করে মুসলিম শক্তিশালী দেশগুলো সহ বাংলাদেশের সামগ্রিক সামরিক সক্ষমতা নিয়মিত তুলে ধরতে এবং আপডেট দিতে এই পেজটি ক্রিয়েট করা হয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই পেজটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের এই পেজটিতে গিয়ে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের কাছে অনুরোধ, যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিকে ভালোবেসে থাকেন, এই ভিডিওটি যত ভাই বোন দেখবেন একটু কষ্ট করে এখনই দ্য ওয়ার্ল্ড রিভিউ নাম আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করুন। আশা করি ভালো কিছু দিতে পারবো এবং আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে আরও ভালো কিছু দিতে পারবো। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। যুদ্ধ অনাকাঙ্ক্ষিত, তারপরও যুদ্ধ আপনার ঘাড়ের উপরে এসে পড়লে কিছু করার থাকবে না। নিজেকে রক্ষার স্বার্থে, দেশের সার্বভৌম সীমানা রক্ষার স্বার্থে আপনাকে অস্ত্র ধরতেই হবে। বন্ধুরা, রাশিয়ার মতো পরাশক্তি যদি আপনার আশেপাশে এসে পড়ে বা আপনার ঘাড়ের উপর এসে পড়ে, তখন আপনি কি করবেন? অনেকে সেই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের অবস্থান ব্যাখ্যা করে থাকেন। অর্থাৎ তারা বলে থাকেন, বাংলাদেশে যদি ভারত আক্রমণ করে তাহলে বাংলাদেশ কি করবে? বন্ধুরা, একটা কথা আপনাদের স্পষ্ট করে দিতে চাই, আক্রমণকারী শক্তি সবসময়ের জন্য দুর্বল থাকে। অর্থাৎ তার অভ্যন্তরে এসে সেই দেশটি দখল করা যতটা সহজ, সেই দখল স্থায়িত্ব করা তার চেয়েও বড় কঠিন। প্রচণ্ড কঠিনতম এই কাজটি আমেরিকার মতো পরাশক্তিও করতে পারেনি। আফগানিস্তান থেকে তাদের নাকে খত দিয়ে বের হতে হয়েছে। রাশিয়ার মতো শক্তি ইউক্রেনের ভেতরে ঢুকে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়ে এখন সীমান্তে হামলার মাধ্যমে তারা সাফল্য পাচ্ছে। আর রাশিয়ার ভারতের শক্তিকে আপনি এক করে দেখবেন। ভারত এবং রাশিয়ার সামরিক শক্তির তুলনামূলক পার্থক্য যদি আপনি বিচার করেন, সেটি আকাশ পাতালের সমতুল্য। পৃথিবীর মধ্যে আমেরিকার পরেই সামরিক প্রযুক্তিগত উদ্ভাবন এবং সামরিক সক্ষমতায় রাশিয়া দ্বিতীয়তম অবস্থানে রয়েছে। অনেকে আবার কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ সামরিক সেক্টরের কোনো কোনো ক্ষেত্রে আমেরিকার চেয়ে রাশিয়াকে এগিয়ে রাখেন। কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে দূরপাল্লার আঘাত, দূরপাল্লার রাডারভেদী ক্ষেপণাস্ত্র যেগুলোর পাল্লা 8000 কিলোমিটার থেকে 13,000 কিলোমিটার পর্যন্ত, এবং সামগ্রিক পারমাণবিক ওয়ারহেডের সংখ্যাতে সবগুলোতেই রাশিয়া স্পষ্ট ব্যবধানে আমেরিকার চেয়ে এগিয়ে আছেন বলে সামরিক বিশেষজ্ঞগণ বিভিন্ন সময়ে মতামত প্রদান করেছেন। বন্ধুরা, সেই রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধে বড় ধরনের সাফল্য পাচ্ছে বিশেষ টেকনিক বা কৌশল অবলম্বন করে। সেক্ষেত্রে তাদের কৌশলটি হলো সীমান্ত থেকে ক্রমান্বয়ে আক্রমণের মাধ্যমে ভিতরের দিকে ঢুকে যাওয়া। এবং এক্ষেত্রে পূর্বেই দনবাস যে অঞ্চলটি মূলত রাশিয়ান বাহিনী দখল করছে, সেখানের অধিকাংশ অঞ্চলে পূর্বের থেকেই রাশিয়ান অধ্যুষিত বা রাশিয়ান বংশোদ্ভূত বিদ্রোহীদের প্রচণ্ড আধিপত্য ছিল এবং দনবাসের প্রায় অর্ধেক তারাই নিয়ন্ত্রণ করত, আর বাকি অর্ধেকে তাদের তৎপরতা ছিল। বিদ্রোহীদের এই সামরিক তৎপরতার সাথে যোগ হয়েছে রাশিয়ান বাহিনীর আগ্রাসন। যৌথ আগ্রাসনের মাধ্যমে তারা বাকি অংশ থেকে ইউক্রেনিয়ান বাহিনীকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটি রাশিয়ার পক্ষে যেটি কাজ করেছে, বন্ধুরা, সেটি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন, যদি আপনি কোনো দেশের অভ্যন্তরে আক্রমণ করতে যান, সেই দেশের সম্পূর্ণ সহযোগিতা ছাড়া, অর্থাৎ যেখানে আপনি যাচ্ছেন সেই শহর, সেই গ্রাম বা সেই দেশের জনগণের সক্রিয় অংশগ্রহণ বা সমর্থন ছাড়া সেই অঞ্চলটির দখল বা আধিপত্য ধরে রাখা কোনোভাবেই সম্ভব নয়। আর এখানেই রাশিয়ান বাহিনী দনবাস অঞ্চলের প্রায় 90% মানুষের সমর্থন পেয়েছে, কারণ তারা জাতিগতভাবে রুশ। এই রুশরা রুশ বাহিনীকে এই অভ্যর্থনা জানিয়েছে। এ কারণে ইউক্রেনিয়ান বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অর্থাৎ কিয়েভের অভ্যন্তরে রাশিয়ান বাহিনী যে ধরনের সমস্যায় পড়েছিল,
কিয়েভের জনসাধারণ রাশিয়ান বাহিনীকে একযোগে প্রত্যাখ্যান করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এটি রাশিয়ার বিপক্ষে গিয়েছে। মূলত কিয়েভের অভ্যন্তরে অর্থাৎ ইউক্রেনে যখন হামলা শুরু করে রাশিয়া, তখন রাশিয়ান সৈন্যদের একটি পাঠ দেওয়া হয়েছিল যে ইউক্রেনের অধিকাংশ জনগণ তোমাদেরকে সাপোর্ট করবে বা সহায়তা করবে। এখানেই ধাক্কা খেয়েছিল রুশ ট্রুপস বা রুশ বাহিনী, তাদের সহায়তার পরিবর্তে রুখে দাঁড়িয়েছিল। বন্ধুরা, ইউক্রেনের জনগণের প্রতিরোধী মূলত কিয়েভকে বাঁচিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দনবাস দখলের ক্ষেত্রে রাশিয়া মূলত সেই সুবিধাটাই নিয়েছে, অর্থাৎ সেখানকার স্থানীয় জনগণের রাশিয়ার প্রতি সমর্থন। এই সুবিধাকে কাজে লাগিয়ে দনবাস দখল করতে তাদের প্রায় 4 মাস সময় লেগেছে। বন্ধুরা, সেই প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি বাংলাদেশ ভারতের পাশে কোন ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারে ভবিষ্যতে যদি ভারত বাংলাদেশে কোনো আগ্রাসনের পরিকল্পনা করে, বন্ধুরা সেক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট। প্রথমত, বিশ্বের মধ্যে সমরাস্ত্র নির্মাণের ক্ষেত্রে রাশিয়ার ধারের কাছে অন্য কোনো দেশ আছে বলে আমার কাছে মনে হয় না, এক্সেপ্ট আমেরিকা। বিশেষ করে তাদের এখনই সমরাস্ত্রের টান পড়েছে বলে শোনা যাচ্ছে। বন্ধুরা, এত অস্ত্র উৎপাদন করার পরেও 4 মাস যুদ্ধ করার পর যদি অস্ত্র ভাণ্ডারে টান পড়ে আর অন্য কোনো দেশ যদি তাদের সমরাস্ত্রের প্রয়োজনীয় বৃহত্তর অংশটুকু বিদেশ থেকে আমদানি করে, সেক্ষেত্রে তারা যুদ্ধে কতদিন টিকে থাকতে পারবে সেটি হলো ফ্যাক্টর। বন্ধুরা, দখল করতে আসলে অনেক কিছু সাথে নিয়ে আসতে হয়। রাশিয়ার মতো বিমান শক্তি বলেন, আর্টিলারি শক্তি বলেন বা ক্ষেপণাস্ত্র শক্তি বলেন, কোনোটি ভারতের নেই। যদি আমি পারমাণবিক আর্মসগুলো বাদ দেই, তাহলে প্রচলিত যুদ্ধের ক্ষেত্রে তারা বাংলাদেশের অভ্যন্তরেই আসতে পারবে না, আর পরাজয় তো পরের ব্যাপার। বন্ধুরা, বাংলাদেশের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্যগুলো যদি আপনি বিচার করেন, সেক্ষেত্রে এখানে ট্যাঙ্ক নিয়ে ঢুকতে চাইবেন, সেখানে ট্যাঙ্কগুলো সাতু হয়ে যাবে। আক্রমণাত্মক শক্তি সবসময় বেশি পরিমাণে ক্ষয়ক্ষতিতে পড়ে। আর বিমান শক্তি কাজে লাগিয়ে আপনি বাংলাদেশের আর্টিলারি সেকশন থেকে শুরু করে বাংলাদেশের যে প্রতিরক্ষা ব্যবস্থাটি আছে সেটি ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, একমাত্র ম্যানপটের আঘাতেই ইউক্রেনের এগেনস্টে রাশিয়ান বাহিনী সবচেয়ে বেশি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান হারিয়েছে। একটি পরিসংখ্যান দিলে আপনারা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, যখন একটি দেশের সাথে আরেকটি দেশের, বিশেষ করে অসম শক্তির দেশের মধ্যে যুদ্ধ হয়, তখন নিম্ন শক্তি সম্পন্ন দেশটি প্রতিরক্ষামূলক অবস্থানে থাকে। প্রতিরক্ষামূলক অবস্থানের থেকে সে আক্রমণকারী দেশটিকে যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি করতে সক্ষম। আর সেক্ষেত্রে ভারতের মতো দেশ হলো তো কথাই নাই। গত কয়েক বছর আগে বা গত বছরই ভারতের অভ্যন্তরীণ সিজিএর এক প্রতিরক্ষামূলক পরিসংখ্যানে দেখা গেছে যে ভারতের সামরিক বাহিনীগুলোর কাছে 10 দিনের মতো লাগাতার যুদ্ধ করার মতো সমরাস্ত্র মজুদ নেই। বন্ধুরা, এই তথ্যটি সামনে আসার পর নড়ে চড়ে বসে ভারতের সামগ্রিক প্রতিরক্ষা মন্ত্রণালয়। তখন তারা চেষ্টা করে কমপক্ষে 10 দিনের মতো লাগাতার যুদ্ধ করার সমরাস্ত্রর মজুদ বাড়াতে, আর তারপরেই তারা আরও বেশি পরিমাণে বিদেশ থেকে সমরাস্ত্র আমদানি বা মিউনেশন আমদানির ব্যাপারে গুরুত্ব আরোপ করে। বন্ধুরা, ভারত সরকার বর্তমানে যে ব্যাপারটি করছে তা হচ্ছে চীন এবং পাকিস্তানকে লক্ষ্য করে তাদের সামরিক নীতি সাজাচ্ছে। বন্ধুরা, একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য, আপনাদের কাছে এটি জানিয়ে রাখি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফ্যাক্টরটি জানার জন্য আপনারা হয়তো একটু অপেক্ষা করবেন। তার আগে কয়েকটি কথা বলে নিতে চাই। একটি যুদ্ধের সামগ্রিক নীতি নির্ধারণী ব্যবস্থা ঠিক করে দেয় সেই দেশের জনগণ। বাংলাদেশের সার্বভৌম সীমানা রক্ষার অন্যতম শক্তি হলো বাংলাদেশের জনগণ। বাংলাদেশের 18 কোটি জনগণই বাংলাদেশের জন্য 18 কোটি সৈনিক। বন্ধুরা, তাই অভ্যন্তরীণ সুশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ সংহতির বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে অন্যতম শক্তি। বাংলাদেশ আর যাই করুক না কেন, বাংলাদেশের জনগণ এমন একটি ফ্যাক্টর, বাংলাদেশের যে কোনো বিপদে তারা একত্রিত হয়ে যায়, সেখানে কোনো দলমত নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। বন্ধুরা, তারপরও বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে তার বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য বা ফায়ার পাওয়ার বৃদ্ধির জন্য বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে বিশেষ বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে। অত্যন্ত আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান থেকে শুরু করে সাবমেরিন ও নতুন নতুন যুদ্ধজাহাজ, MLRS সিস্টেম, দূরপাল্লার কামান সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা সক্ষমতাকে যতটা সম্ভব সুদৃঢ় করছে। আর অন্যতম একটি ফ্যাক্টর হলো, যেটি আপনাদের সামনে শেয়ার করতে চেয়েছিলাম, 2টি অস্ত্র দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেটিরই মজুদ বাড়াচ্ছে। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন বাংলাদেশ দূরপাল্লার MLRS সিস্টেম ইতিমধ্যে তুরস্কের কাছ থেকে সংগ্রহ শুরু করেছে। এর বাইরে যে 2টি অস্ত্রের ব্যাপারে আপনাদের সামনে বিশেষভাবে বলতে চাই, তার মজুদ বাংলাদেশ অনেক দিন ধরেই বাড়াচ্ছে। বন্ধুরা, আত্মরক্ষা বা প্রতিরক্ষার ক্ষেত্রে এই দুটি যে কোনো একটি দেশের স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে। তা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং শর্ট রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক কথায় বলতে গেলে আমরা যেটাকে বলতে পারি ম্যানপট।
বন্ধুরা, বিশ্বের মধ্যে অনেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শুধু বোঝেন লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অথবা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের যারা ডিফেন্স লাভার রয়েছেন তাদের অনেক দিনের আশা, বাংলাদেশ কবে লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করবে। বন্ধুরা, S-400 অথবা S-300 অথবা প্যাট্রিয়ট প্যাক 3 অথবা আমেরিকার স্টেট অফ দি আর্ট লিজেন্ডারি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে অনেকেই দুর্বলতা রয়েছে। আমাদের যারা ডিফেন্স লাভার তারা স্বপ্ন দেখে থাকেন বাংলাদেশ একসময় এই সকল দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মালিক হবে, কিন্তু প্রকৃত সত্যটি কি এ পর্যন্ত জানেন? এতদিন পর্যন্ত যত যুদ্ধ সংগঠিত হয়েছে সেখানে এয়ারক্রাফট কিল রেকর্ড বা ক্ষেপণাস্ত্রের কিল রকেটের ব্যাপারে বলেন না কেন, সবচেয়ে বেশি রেকর্ড গড়েছে শর্ট রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর আকাশযান ধ্বংস করার ক্ষেত্রে সেখানেই সবচেয়ে বেশি আধিপত্য বা সবচেয়ে বেশি সংখ্যক আকাশযান ধ্বংস হয়েছে ম্যানপডের দ্বারা। সুতরাং আপনি যদি আপনার আকাশের সার্বভৌমত্ব ধরে রাখতে চান, ম্যানপডের কোনো বিকল্প নেই। পার্শ্ববর্তী দেশটি যদি আর্টিলারি সেকশনে শক্তিশালী হয় তাহলে এক্ষেত্রে আপনাকে রক্ষা করবে আপনার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। বন্ধুরা, সীমান্তে যদি আপনি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অথবা গেরিলা যুদ্ধের মাধ্যমে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সর্বোচ্চ ব্যবহার করতে পারেন তাহলে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন সে নাস্তানাবোধ হতে বাধ্য। আর এক্ষেত্রে বাংলাদেশ বিশাল এক মজুদ গড়ে তুলেছে এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের, এবং প্রতিনিয়ত সে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মজুদ বাড়িয়েই যাচ্ছে। সুতরাং একটা কথা এখানে উল্লেখযোগ্য, আপনি আপনার প্রতিরক্ষা ব্যূহ যদি শক্তিশালী করতে চান তাহলে আত্মরক্ষা অবস্থায় যদি বা ডিফেন্সিভ অবস্থায় যদি আপনি যেতে চান তাহলে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ম্যানপড এবং দূরপাল্লার মোটামুটি MLRS সিস্টেম, এই তিনটি আপনার থাকতেই হবে। সুতরাং বাংলাদেশের টার্গেট করে এই সকল সমরাস্ত্রর মজুদ বৃদ্ধি করা উচিত। বন্ধুরা, ইউক্রেনের ক্ষেত্রে আমরা দেখেছি ম্যানপডের মাধ্যমেই তারা রাশিয়ার বিভিন্ন অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধবিমানগুলোকে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিতে পারে। প্রকৃত বাস্তবতা হলো আধুনিক যুদ্ধ ব্যবস্থায় বাংলাদেশ নিজেই একটি প্রতিরক্ষা ব্যূহ তৈরি করে রেখেছে। বাংলাদেশের প্রকৃতি এবং বাংলাদেশের জনগণ, তার সাথে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই এবং দেশপ্রেমে তারা হাসতে হাসতে জীবন দিতে পারে। এটি আমাদের প্রতিরক্ষার মূল শক্তি। তাই ভারতের মতো শক্তি তো নয়, যে দেশের প্রায় 60 থেকে 80% সমরাস্ত্র বিদেশ থেকে আমদানি করতে হয়, সে দেশের কথা আমি বাদ দিলাম। বিশ্বের বৃহত্তর শক্তিও বাংলাদেশকে স্থায়ীভাবে দখল করে রাখতে কোনোভাবেই সক্ষম নয়। বন্ধুরা, আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। এ ব্যাপারে আপনাদের ব্যক্তিগত মতামতের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। আর দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা যদি নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বৈশ্বিক সামরিক বিশ্লেষণ আপনারা নিয়মিত পাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।